বহু অপেক্ষার পর অবশেষে অনেকগুলো ডিটেলসের সাথে মুক্তি পেল দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপের টিজার। আর আমিও হাজির হয়েছি প্রতিবারের মতন সেটারই ব্রেকডাউন নিয়ে। এর আগে আমি এদের অরিজিন স্টোরি বানিয়ে দিয়েছি, তাই সেটা দেখে নেবেন দেখা না থাকলে। আর যেহেতু মার্বেলের প্রথম সুপারহিরো ফ্যামিলি ফিরে এসেছে মার্বেলের কাছে, তাই চলুন তাড়াতাড়ি শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। টিজারের শুরুতে দেখা যায় ব্যাকস্ট্র্যাপ বিল্ডিং এর ভেতরের অংশ, লিফটের দরজা খোলে আর ব্যাকস্ট্র্যাপ বিল্ডিং থেকে বাইরের পুরো শহরকে দেখা যায়। কিন্তু এই সময় ফুটেজটিকে যে স্ক্রিন সাইজে দেখানো হচ্ছে এটা এখনকার নর্মাল স্ক্রিন সাইজ না, এই সাইজটি 1960 সালের সময়ের টিভির স্ক্রিন সাইজ। আসলে এই মুভিটিকে 1960-এর দশকে সেটিং করা হয়েছে, আর তাই এটা দেখতে রেট্রো ফিউচারিস্টিকের মতন লাগছে। আর তাছাড়া ফ্যান্টাস্টিক ফোর যখন প্রথম কমিক্স হিসেবে সবার সামনে আসে সেই সময়টাও ছিল এই 1960, তাই এমসিইউ পুরো কমিক অ্যাকুরেট রাখতে সেই সময়টিকেই বেছে নিয়েছে। যেহেতু এই মুভির কাহিনী এমসিইউ এর মেন ইউনিভার্সে না হয়ে অন্য ইউনিভার্সে হবে, আর সেই ইউনিভার্সের পৃথিবীর টেকনোলজি অনেক অ্যাডভান্স। সে যাই হোক, টিজারে ফিরে আসি। আর এই ব্যাকস্ট্র্যাপ বিল্ডিং এর সুজান স্ট্রম এক ব্যক্তিকে স্বাগত করে, আর সেখানে রিড রিচার্ডকেও দেখা যায়। রিড সেই ব্যক্তিকে বলে, আমরা প্রতি সপ্তাহে রবিবার 7টার সময় একসাথে ফ্যামিলি ডিনার করি। আর কমিক্সেও ফ্যান্টাস্টিক ফোর ফ্যামিলি একসাথে ডিনার করে, যেটাকে আবার এখানে বলে আমাদের জানিয়ে দিল যে তারা কমিক অ্যাকুরেসিটাকে মেনটেন করছে। তারপর মার্বেল স্টুডিও লোগো রিভিল হয়, আর তখন স্ক্রিন সাইজটা 1960-এর স্টাইল থেকে চেঞ্জ হয়ে নর্মাল সাইজে চলে আসে, যাতে অডিয়েন্সকে বিরক্ত না লাগে। এই স্টাইলটি ওয়ান্ডাভিশনের কথা মনে পড়ায়, আর সেখানেও তো আমরা বহু সময়ের বহু স্টাইলে এই স্ক্রিন সাইজ দেখেছিলাম। তারপর দেখা যায় ফ্যান্টাস্টিক ফোরের ব্যাকস্ট্র্যাপ বিল্ডিং এর লুক বাইরে থেকে। এই ব্যাকস্ট্র্যাপ বিল্ডিং কে কমিক্সে প্রথম দেখানো হয়েছিল 1962 সালের কমিক্স ফ্যান্টাস্টিক ফোরের 3 নম্বর ইস্যুতে। পরের সিনে দেখা যায় হার্বি রান্না করছে আর দ্য থিং তার রান্নার টেস্ট করছে। এখানে দ্য থিং এর লুক একদম কমিক অ্যাকুরেট। ফক্সের অন্য ফ্যান্টাস্টিক ফোর মুভির তুলনায় এর বর্তমান লুকটা বেশি কমিক্সের কথা মনে করায়। আর এই যে হার্বি, এ হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর ফ্যামিলির একটি রোবট। একে প্রথম অ্যানিমেটেড সিরিজে দেখানো হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, কমিক্সের আগে একে ইন্ট্রোডিউস করানো হয়েছিল অ্যানিমেটেড সিরিজে 1978 সালে আসা দ্য নিউ ফ্যান্টাস্টিক ফোরের মধ্যে। আর তারপর 1979 সালের কমিক্স ফ্যান্টাস্টিক ফোরের 209 নম্বর ইস্যুতে একে দেখানো হয়েছিল। একে বানিয়েছিল রিড রিচার্ড আর মাস্টার জার। হার্বির ফুল ফর্ম হচ্ছে হিউম্যানয়েড এক্সপেরিমেন্টাল রোবট বি টাইপ ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স। আর এই রোবট ফ্যান্টাস্টিক ফোরদের সাহায্য করে তাদের বিভিন্ন টাস্ক করতে। কিন্তু অন্য বেশ কিছু ইউনিভার্সে এর ফুল ফর্ম আলাদা। সেখানে একে হাইলি ইঞ্জিনিয়ার রোবট বিল্ড ফর ইন্টারডাইমেনশনাল এক্সপ্লোরেশন বলা হয়, মানে এর সাহায্য নেওয়া হয় ইন্টারডাইমেনশনাল ট্রাভেলের সময়। হার্বির বানানো খাবার দ্য থিং অনেক পছন্দ করে। এরপর রিড রিচার্ডের একটি কুইক শট পায়, যেখানে সে বোর্ডে কিছুর ক্যালকুলেশন করছে, যেখানে একটি জায়গায় পোর্টালের মতন কিছু আঁকা, আর একটাতে লেখা আছে এক্সিট, এবং এখানে অ্যানাদার ইউনিভার্সও লেখা আছে। আর বিভিন্ন সোর্স এটা বলছে যে রিড রিচার্ড এখানে একটি এক্সপেরিমেন্ট করছে অন্য ইউনিভার্সে যাওয়ার জন্য, মানে সে ইন্টারডাইমেনশনাল ট্রাভেল করার উপায় বের করছে। আর বন্ধুরা, যদি এটা সত্য হয় তাহলে এখানে রিড রিচার্ড মাল্টিভার্স ব্রিজ বানাচ্ছে, যাতে সে প্যারালাল ইউনিভার্সকে অবজার্ভ করতে পারে। আর এমনটা আমরা কমিক্সেও দেখেছি 2009-এর ডার্ক রিজন ফ্যান্টাস্টিক ফোরের 1 নম্বর ইস্যুতে। আর সে কমিক্সে বহুবার নিজের ইউনিভার্সের বাইরেও গেছে। আর তাছাড়া ফ্যান্টাস্টিক ফোরের একটি ফেমাস জায়গা নেগেটিভ জোনকে ভুললেও তো চলবে না, এটি একটি অ্যান্টিম্যাটার ইউনিভার্স। আর হতে পারে কমিক্সের মতন রিড এখানে এটাকেই ডিসকভার করার চেষ্টা করছে। এছাড়া মার্বেলের মেন ইউনিভার্স তো আছেই, কারণ এই ফ্যান্টাস্টিক ফোরদের আমরা আগামী অ্যাভেঞ্জার্স ডুমসডে আর সিক্রেট ওয়ার্সে দেখবো, তাই এটাও হতে পারে। তারপর একটি কুইক শট রিড, বেন, সুজান আর জনির তারা মহাকাশে যাওয়ার জন্য রেডি। আর তারা মহাকাশে কেন গেছিল সেটা তো যারা অরিজিন স্টোরি দেখেছেন তারা তো জানেনি, এটা তাদের অরিজিনের কাহিনী। কিন্তু যেহেতু আমরা অনেক আগে থেকেই জেনে গেছি মার্বেল আবার নতুন করে অরিজিন দেখাবে না, তার মানে হতে পারে এদের অরিজিনটি জাস্ট কয়েকটা কথা আর গ্লিমসেই পার করে দেবে, কারণ অডিয়েন্স এদের অরিজিন জানে। আর মার্বেল এটা করতে ওস্তাদ। তারা স্পাইডারম্যানের অরিজিন দেখায়নি, এমনকি হাল্কের অরিজিনের সময় গ্লিমসেই পার করেছে, তেমনই কিছু একটা এই মুভিতেও করবে। আর তারপর তাদের রকেট দেখা যায় যেটা মহাকাশে যাচ্ছে। আর কমিক্সে এটা রিডের ডিজাইনে তৈরি, যার নাম মার্বেল 1। আর 1961 সালের ফ্যান্টাস্টিক ফোর কমিক্সের প্রথম ইস্যুতেই এটাকে দেখানো হয়েছিল। এবং যেহেতু এটা একটা আলাদা ইউনিভার্স, তাই এই ইউনিভার্সে রিড কমিক্সের মতন অন্য ইউনিভার্স খুঁজতে স্পেসে যাবে না, তাদেরকে সরকার পাঠাবে চাঁদে বা মহাকাশে, যেহেতু সময়টা 1960 দশকে। আর আমাদের পৃথিবীতে 1969 সালে অ্যাপোলো 11 নিয়ে নীল আর্মস্ট্রং ও তার সাথীরা প্রথম চাঁদে গেছিল। সেটারই প্যারালাল করবে যে এই ইউনিভার্সে রিড ও তার সাথীরা মার্বেল 1 নিয়ে প্রথম মহাকাশে যাবে, বা হয়তো চাঁদে, মানে ওই ধরনের কিছু একটা করার সম্ভাবনা তো আছেই। কারণ এই টিজারের কাউন্টডাউন যখন শুরু হয়েছিল তখন মহাকাশ অভিযানকে ভালো করে ফোকাস করা হয়েছিল, তাই এটা হতেও পারে। এরপর রিড সুজানকে তাদের প্রথমবার মহাকাশে যাওয়ার ব্যাপারে বলে যে মহাকাশে যাওয়ার পর তারা সবাই বদলে গেছে,
যেমন সুজন অদৃশ্য হতে পারছে, বেন পাথর হয়ে গেছে, আর জনি আগুন হতে পারছে। কিন্তু সুজন বলে যে না, এমন নয়, বেন সব সময় পাথরের মতো স্ট্রং ছিল আর জনি যেমন ছিল তেমনই আছে, আর আমি এখনো তোমার সাথেই আছি। এটা বোঝায় তাদের পাওয়ার আসার পরও তারা বদলায়নি। আর এই রেডিয়েশন 4 জনকে 4 রকমের পাওয়ার এই জন্যই দিয়েছে কারণ এই রেডিয়েশনের কারণে সবার নিজের পার্সোনালিটিটাই জেগে গেছে। বেন যেমন স্ট্রং ছিল তেমনই আছে। জনের পার্সোনালিটি কনফিডেন্ট ছিল, যা তাকে আগুন বানিয়েছে। সুজন অদৃশ্য হয়ে গেলেও সে রিডের সাথে আছে, আর তার ফোর্স ফিল্ড পুরো পরিবারকে বেঁধে রাখছে আর বাইরের বিপদ থেকে বাঁচতে রিডের সাহায্য করছে। আর থাকলো রিড, তো তার বুদ্ধি যেহেতু অনেক বেশি তাই তার হাত পাও অনেক লম্বা। এটা জাস্ট ধারণা, এটা হলেও হতে পারে। এরপর সেই রকেটের ভেতরে দৃশ্য দেখা যায় যেখানে সুজনের মধ্যে কিছু সুপার পাওয়ার এসেছে আর সে অদৃশ্য হচ্ছে একটু একটু। এটা সেই সময় হবে যখন রেডিয়েশনের মধ্যে তাদের রকেট ফেঁসে যাবে আর সেই অ্যাক্সিডেন্ট হবে। এরপর দ্য থিংকে দেখা যায়, যাকে দেখে কয়েকজন ভয় পালাচ্ছে, এবং বেন গ্রিম মানে দ্য থিং একটি দোকানের বাইরের টিভিতে খবর তাদের পুরনো ইন্টারভিউয়ের ফুটেজ দেখছে। হতে পারে সে অ্যাক্সিডেন্টের পরপরই যখন বেন প্রথমবার রাস্তায় যাবে তখনকার সময়টা। টিভিতে রিড বেনের জন্য বলছে যে পৃথিবীর সেরা পাইলট হচ্ছে সে, আর বেন বলে যে হ্যাঁ, আর সে খুব হ্যান্ডসামও। কিন্তু বর্তমানে বেনের চেহারা পুরো পাথরের হয়ে গেছে। আর তাই যেহেতু সব থেকে অদ্ভুত ট্রান্সফরমেশন হয়েছে দ্য থিংয়েরই, তাই আগের ফক্সের মুভির মতন এখানেও বেন গ্রিমের ট্র্যাজিক সাইডটাই দেখাবে, যে তার চেহারা এমন হয়ে গেছে বলে তার আপনজনরা তাকে ছেড়ে দিয়েছে আর সে একা হয়ে গেছে। মানুষজন তার লুকের জন্য তাকে পছন্দ করছে না, যদিও পরবর্তীতে সে যখন সুপার হিরো কাজ করবে তখন মানুষ তার ফ্যান হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। তারপর জনিকে দেখা যায় আর সে হিউম্যান টর্চ হয়ে আকাশে উড়ে যায়। পরের সিনে বেন গ্রিমকে সুজনের সাথে দেখা যায়, হয়তো বেনকে সুজন বোঝাচ্ছে, আর তারপর জনিকে দেখা যায়। এই পরিবর্তনে তার কোনো অসুবিধাই নেই, সে মজাতেই আছে। পরের সিনে জনিকে আকাশে উড়ে চাঁদের দিকে যেতে দেখি, আর অ্যাটাক হওয়া শহরের মধ্যে সুজনকে তার ফ্যান্টাস্টিক ফোরের কস্টিউমে, আর সে ফোর্স ফিল্ড বানাচ্ছে। তারপর জনিকে দেখা যায় তার আগুন নিভে গেছে আর সে এবার নিচে পড়বে হয়তো, বা সে নিজের আগুনকে কন্ট্রোল করা শিখছে। পরের সিনে ফ্যান্টাস্টিক ফোরের ফ্যামিলি ব্যাকস্ট্র্যাপ বিল্ডিং আছে আর আকাশে অনেক উল্কাপিণ্ড পৃথিবীর দিকে আসছে। আর সেই সিনটির পরেই জনি উড়ে যাবে সেদিকেই, যেটা আমরা টিজারে একটু আগে দেখলাম। পরবর্তী সিনে কয়েকজন বাচ্চাদের দেখি, তারা দ্য থিংকের মাস্ক লাগিয়েছে আর তাদের জামাতে ফ্যান্টাস্টিক ফোরের লোগো। এই থেকে বোঝা যায় যে এই ইউনিভার্সের ফ্যান্টাস্টিক ফোরেরা অনেক ফেমাস, আর এই বাচ্চারা হয়তো কসপ্লে করছে কিংবা হ্যালোউইনের সময় হতে পারে এটা। আর তারা যে মুখোশটি পরে আছে, এমন মুখোশ 1967 সালে আসলেই বিক্রি হয়েছিল মার্কেটে। এরপর ফার্স্ট লুক পাওয়া যায় ফ্যান্টাস্টিক কারের, যেমনটা কমিক্সে প্রথম দেখানো হয়েছিল 1962 সালে আসা ফ্যান্টাস্টিক ফোরের 3 নম্বর ইস্যুতে। আর মুভিতেও সেই সকল শুরুর দিনের কমিক অ্যাকুরেটকেই ফলো করছে। আর এই গাড়ির সামনে লেখাও থাকে ফ্যান্টাস্টিক কার। পরের সিনে জনিকে শহরের মধ্যে উড়ে যেতে দেখি, আর এই টিজারে যার পাওয়ারকে সব থেকে ভালো করে দেখিয়েছে, বেশি টাইম দিয়েছে, সেটা হচ্ছে জনি স্টর্মের হিউম্যান টর্চ ফর্ম। এরপর দ্য থিংকে ছুটে যেতে দেখি। এরপর এক বুড়ো ক্যারেক্টারকে দেখি, একে তো আমি চিনতে পারিনি, আর এই অভিনেতাকেও আমি চিনতে পারলাম না। কিন্তু বিভিন্ন সোর্স এটাই বলছে যে এ নাকি কমিক্স থেকে ইভান ক্র্যাগফ বা রেড ঘোস্টকে প্লে করবে। এই রেড ঘোস্টকে প্রথম দেখানো হয়েছিল 1963 সালের ফ্যান্টাস্টিক ফোর কমিক্সের 13 নম্বর ইস্যুতে। তারপর রিডকে দেখা যায় তার স্পেস স্যুটে, আর এটা হতে পারে তাদের অরিজিনের সময়। এবং এরপর শহরের ওপরে গ্যালাক্টাসের ছায়া পড়ে আর তার মাথা পেছন থেকে দেখা যায়। আমরা সবাই জানি গ্যালাক্টাস এই মুভিতে থাকবে, আর তাছাড়া এর আগে 2007 সালে ফ্যান্টাস্টিক ফোর রাইজ অফ দ্য সিলভার সার্ফারে গ্যালাক্টাসের ছায়া দেখেছিলাম। কিন্তু এবার মার্বেল স্টুডিওর আন্ডারে তার লুক আমরা দেখতে চলেছি, আর সে প্রপার লাইভ অ্যাকশনে আসছে। এই গ্যালাক্টাসকে প্রথম 1966 কমিক্স ফ্যান্টাস্টিক ফোরের 48 নম্বর ইস্যুতে দেখানো হয়েছিল। আর যদি এই গ্যালাক্টাসের অরিজিন জানতে চান তাহলে এই চ্যানেলে অলরেডি বানিয়ে রাখাই আছে, অবশ্যই সে অরিজিন স্টোরিটা দেখতে ভুলবেন না। এছাড়া যেহেতু গ্যালাক্টাসকে দেখিয়ে দিল, তখন আমার মার্বেলের পুরনো দিন মনে পড়ে গেল। আমার কেন জানি না মনে হচ্ছে গ্যালাক্টাস এই মুভির মেইন ভিলেন হবে না, হলে তো ভালোই হবে, কিন্তু মনে হচ্ছে সে থ্রেড হবে, এক বড় বিপদ হয়ে সামনে আসবে, কিন্তু সে মেইন ভিলেন হবে না। আর যদি গ্যালাক্টাস মেইন ভিলেন হয় আর ফ্যান্টাস্টিক ফোর তাকে মারতে না পারে, তাহলে এদের দুর্বল ভাববেন না, কারণ কমিক্সে যখন গ্যালাক্টাস আসতো ফ্যান্টাস্টিক ফোর তাকে হারিয়ে পৃথিবী থেকে তাড়িয়ে দিত, মেরে ফেলতো না। আর যতগুলো কমিক্স রেফারেন্স আমি দিলাম সেগুলো বেশিরভাগই ফ্যান্টাস্টিক ফোরের প্রথম দিনের কমিক্সের 1 নম্বর ইস্যু থেকে 50 নম্বর ইস্যুর মধ্যেই। তার মানে হতে পারে এই মুভিতে এই সকল ইস্যু থেকেই এলিমেন্ট নিয়ে কাহিনী বানানো হয়েছে। এরপর প্রপার লুক পাই 4 জনকে তাদের ফ্যান্টাস্টিক ফোরের আউটফিটে, নীল ড্রেসের সাথে সাদা দস্তান আর বুট, যেটাও একদম কমিক অ্যাকুরেট। এরপর মুভি টাইটেল রিভিল হয় দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ। যেহেতু ফ্যান্টাস্টিক ফোর মার্বেলে ফিরে আসছে, তাই তাদের স্বাগত করতে নাম রাখা হয়েছে ফার্স্ট স্টেপ। যেমন স্পাইডারম্যানের ক্ষেত্রে হোম কামিং রেখেছিল, ঠিক তেমনটাই। কিন্তু এই পুরো টিজারে আমরা কোথাও রিডের পাওয়ার দেখতে পাইনি, যার কারণ এই টিজারে তাকে যেটুকুই দেখিয়েছে এতে তার বুদ্ধিটাতেই বেশি ফোকাস করেছে। যত হোক মার্বেল তাদের সব থেকে বুদ্ধিমান ব্যক্তির ওপর মুভি বানাচ্ছে, রিডের পাওয়ার তার বুদ্ধির আগে কিছুই না।
তাই হতে পারে এটা একটা কারণ। আর তাছাড়া সবকিছু একটা টিজারে দেখিয়ে দিলে কি করে হবে, তাই ট্রেলারে হয়তো আমরা তার পাওয়ার দেখতে পাবো। আর গ্যালাক্টাসকেও আগামী ট্রেলারে নিশ্চয়ই দেখতে পাবো। যদি আবারও রিডের পাওয়ারে ফিরে আসি তো তার পাওয়ারকে স্ক্রিনে দেখানো অনেক ডিফিকাল্ট, কারণ তার বডি স্ট্রেচ হয়, যেটা সিজিআই হয়তো এখনো কমপ্লিট হয়নি। সাথে সাথে এই ট্রেলারে আমরা আরেকজনকে দেখতে পাইনি, আর সেটা হলো সিলভার সার্ফার। মেইন ইউনিভার্সের সিলভার সার্ফার হচ্ছে নরিন র্যাড, আর তার লাভ ইন্টারেস্ট হচ্ছে সালাভেল। আর এই ইউনিভার্সের সালাভেলই হচ্ছে সিলভার সার্ফার। আপনারা যদি সিলভার সার্ফারের অরিজিন জানতে চান তো সেটাও চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবেন। টিজারে তার কোনো রেফারেন্স বা কিছুই দেওয়া হয়নি। হতে পারে তার মেজর রোল আছে মুভিতে, তাই তাকে বেশি ফোকাস করছেন এখন, কিংবা তার রোল হয়তো খুবই অল্প, তাই টিজারে দেখায়নি। তো বাস বন্ধুরা, এই ছিল দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ মুভির টিজার ব্রেকডাউন। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন পংলাভ কমিক্স।